বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এনেছি। এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি তোমরা পেয়েছো সেই টেস্ট পেপারেরই আমি অঙ্কের সমাধান করব। আমি যে পেজটি সমাধান করব সেটি হলো 376 পেজের ঘোড়ানাস হাই স্কুলের 7 এবং 8 নম্বর কোশ্চেনের সমাধান আলোচনা করব। এটি পার্ট 4 ভিডিও। এর আগের 3টে পার্টের আমি কোয়েশ্চেন 1 থেকে কোয়েশ্চেন 6 পর্যন্ত সমাধান আলোচনা করেছি। তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাও, সেখানে দেখবে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ওখানে দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথমে এসছো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে অল অপশানটিতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো হয়েছে, তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো, আর ভালো লাগলে অবশ্য লাইক করো। তো 376 পেজ, ঘোড়ানাস হাই স্কুল, কোয়েশ্চেন নাম্বার 7-এর 1। এখানে দেখো, এটি একটি করণীর অঙ্ক। এখানে এ এর মান দিয়ে দিয়েছে, বি এর মান দিয়ে দিয়েছে, আর এই রাশিটার মান আমাদের বার করতে হবে। অর্থাৎ এ এবং বি এর সাহায্য নিয়ে আমাকে এই রাশিটার মান বার করতে হবে। বন্ধুরা, এখানে তোমরা সরাসরি এর জায়গায় এই মানটা বসাবে না, বা বি এর জায়গায় সরাসরি এই মানটা বসাবে না। তোমাদের কি করতে হবে, এই রাশিটার মান বার করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি, এই রাশিটার মান দরকার, আর এ বি অর্থাৎ এ এবং বি এর গুণফল দরকার। এবং এই দুটোর মান তোমরা যদি বার করে নিতে পারো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? এবং কেন এই মানগুলো কেন দরকার সেটা আমাকে সবার প্রথমে বুঝতে হবে। ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাকে কি করব, এই অঙ্কটা করার জন্য আমি সবার প্রথমে এই জিনিসটাকে আমরা একটু সরল করে দেখাবো যে এটা কি হচ্ছে, কেন এ প্লাস বি দরকার, কেন এ বি দরকার, সেই ব্যাপারটা একটু আমি আগে বুঝিয়ে দিই। তো আমি এখানে দাগ কেটে দিচ্ছি। এখানে আমি এ প্লাস বি আর এ বি বার করবো এই দিকটা, আর এই দিকটা এই রাশিটার যেটার মান আমাদের বার করতে হবে সেই রাশিটাকে একটু সরল করব। তাহলে আমরা এটা লিখে নিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, উপরে আর নিচের মধ্যে শুধু পার্থক্য এই জায়গাটায়, এখানে এ বিটাকে প্লাস আছে, এখানে এ বিটাকে মাইনাস আছে, শুধু এটুকুনি হচ্ছে পার্থক্য। সুতরাং উপরে আমি যেরকম যেরকম করব নিচেও আমি ঠিক সেরকমই করব, শুধুমাত্র চিহ্নটা একটা পরিবর্তন হবে, এখানে মাইনাস হবে। এরপর অঙ্কটা আমি লেখার পর কি করব, এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে একসাথে রাখবো, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি নেক্সট স্টেপে এটাকে ফেলবো। ঠিক আছে? আর এ বিটাকে আলাদা রাখলাম। একইভাবে এদিকেও এ স্কোয়ার আর বি স্কোয়ার এখানে প্লাসে আছে, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে রাখলাম, আর মাইনাস এ বি আলাদা রাখলাম। এবার বন্ধুরা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু এখানে সূত্র পড়ছে। ঠিক আছে? করণীর অঙ্ক করতে গিয়ে যখন দেখবো আমরা কোনো জায়গায় সূত্র পড়ছে, তাহলে সেখানে কিন্তু সূত্রটা ফেলে দেবো। সূত্র ফেলার পর দেখি আমি এখানে কি পাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, অবশ্যই এখানে একটা থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর আমরা সূত্রটা ফেলবো। ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, কারণ এই অঙ্কটা কিন্তু পরিবর্তন করে দিতে পারে। তাই এই জায়গাটা আমি যখন সূত্রটা ফেলবো অবশ্যই এখানে ব্র্যাকেট দেবো। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এবার পরিবর্তন বলতে কীভাবে দিতে পারে, এখানে ধরে নাও 3 দিয়ে দিল, এখানে 3 দিয়ে দিল, এখানে 3 দিয়ে দিল, এখানে 3 দিয়ে দিল, এরকম দিতে পারে। বা এখানে 5 দিয়ে দিল, এখানে 5 দিয়ে দিল, এরকমভাবে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। এই কারণে এখানে ব্র্যাকেটটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ব্র্যাকেট যদি না দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, তো আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, এটা কিন্তু মাথায় রাখবে। এরপর আমরা এখানে ফর্মুলা ফেলে দিই। আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই হয় সূত্র। তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবার প্লাস এবি আছে, এবি দিলাম, ডিভাইডেড বাই, একইভাবে নিচে তো একই জিনিস আছে, শুধুমাত্র এখানে মাইনাস এবি, তো এইটাকে আমরা আলাদা করে লিখে দিই। আর এখানে যেটা লিখলাম এটা নিচেও লিখব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো বন্ধুরা, এটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে এ প্লাস বি এর মান দরকার, আর এ বির মান দরকার, তাই তো? তাহলে এ বি আর এ প্লাস বি এই দুটোর মান আমাদের লাগবে। এই কারণেই আমি সবার প্রথমেই বললাম, এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের যেটা লাগবে
এ প্লাস বি আর এ বি। এইবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এ প্লাস বি এর মানটা বার করা। এবার এ প্লাস বি এর অর্থ হচ্ছে এর মানের সাথে বি এর মানকে আমরা যোগ করব। তাহলে এর মানটাকে আমি লিখি √5 + 1, আর বি মানে ডিভাইডেড বাই √5 - 1, প্লাস দিয়ে বি এর মানটাকে লিখব √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1। এখানে অবশ্যই আমরা একটা একটা করে ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে? আমরা অনেক সময় কি করি, এই ব্র্যাকেটটা দিই না বলেই আমাদের অঙ্কতে কিন্তু ভুল হয়ে যায়। তো তোমরা সবসময় এই ব্র্যাকেটের কাজগুলো ঠিক করে করবে। এইবার আমরা কি করব, এখানে লসাগু দেখতে পাচ্ছ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো এখানে আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে। দেখো বন্ধুরা, তোমরা যারা ভগ্নাংশের যোগ ঠিকমতো করতে পারো না তাদের জন্য আমি এইটা আলাদা করে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যারা জানো তারা কিন্তু এই জায়গাটা স্কিপ করে নিতে পারো, ঠিক আছে? একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমরা এই জায়গাটা ভিডিওটা স্কিপ করে তোমরা দেখতে পারো যারা জানো, আর যারা জানো না তারা একবার দেখে নাও। আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। 2/3 প্লাস ধরে নাও 5/4, এই দুটো ভগ্নাংশে আমি যোগ করব। তাহলে যোগ করার সময় কি করব, এখানে দেখো 3 আছে, এখানে 4 আছে। তো 3 আর 4-এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। 3-এরও উৎপাদক 1, 4-এরও উৎপাদক 1, তাই একটাই হচ্ছে এদের সাধারণ উৎপাদক, বাকি আর কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এদের লসাগু হবে 3 গুণ 4, ঠিক আছে? 3 গুণ 4 মানে তোমরা একেবারে 12ও লিখতে পারো, ঠিক আছে? এবার কি করতে হয়, এই লসাগুটা যেটা পেলাম, এই লসাগুকে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কি হচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 4 থাকছে। এই যে ভাগফলটা পেলাম, এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে, অর্থাৎ 2 × 4 প্লাস। একইভাবে এই সংখ্যাটার ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করব। এখানে লসাগু আছে 3 × 4, লসাগুকে আমি তখন এই 4 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করার ফলে 4 4 কেটে গেল, তাহলে 3টা থাকলো, এই 3টা হচ্ছে ভাগফল। হ্যাঁ, তো এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করব, অর্থাৎ 5 × 3 হবে। তাহলে এবার আমরা কি পেলাম, 4 দুগুণে 8 প্লাস 3 5 15 বাই 3 4 12। এবার 15 আর 8 23/12। তাহলে এইভাবে আমরা কিন্তু ভগ্নাংশের যোগ করতে পারি। এখানেও ঠিক সেই নিয়মেই আমি করব। এখানে দেখো লসাগু হচ্ছে এটা আর এটার গুণফল, তাহলে √5 - 1 × √5 + 1। তাহলে নিয়ম কি, এবার এই সংখ্যাটা দিয়ে এই লসাগুকে আমরা ভাগ করব। তাহলে এবার যদি ভাগ করি, দেখো কি পাচ্ছি, এটাকে যখন আমরা ভাগ করব কত দিয়ে, √5 - 1 দিয়ে, ঠিক আছে? √5 - 1 দিয়ে, তাহলে এটা কেটে গেল, তাহলে ভাগফল √5 + 1। তাহলে এবার √5 + 1 এর সাথে √5 + 1 আমরা গুণ করব, √5 + 1 × √5 + 1 প্লাস। একইভাবে √5 + 1 দিয়ে আবার লসাগুকে আমি ভাগ করব। তাহলে এবার √5 + 1 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কেটে গেল, তাহলে ভাগফল থাকলো √5 - 1। আর এখানেও একটা √5 - 1 আছে, তাহলে দুটোকে গুণ করব, √5 - 1 × √5 - 1। এবার দেখো বন্ধুরা, এখানে একই সংখ্যা দুবার আছে, তাহলে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? দেখো তো, লেখা যায় নিশ্চয়ই, তাই না? যেমন আমরা জানি 2 × 2 আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার। একই দুটো সংখ্যার গুণফল মানে পাওয়ারটা স্কোয়ার হয়ে যাবে। যেমন a × a কত হবে, a স্কোয়ার হয়ে যাবে। ঠিক সেইভাবে √5 + 1 এর দুবার গুণ করার মানে হচ্ছে √5 + 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানেও হবে √5 - 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই। এখানে দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, √5 - 1 কে যদি আমরা a - b ভাবি, তাহলে √5 + 1 মানে হচ্ছে a + b। তাহলে a - b × a + b, a - b × a + b, এটা কিসের ফর্মুলা হয় তোমরা সবাই জানো? দেখো একটু চেষ্টা করো, বলতে পারবে। তাহলে এটা সূত্র হয় a² - b², তাই না? তাহলে এই হিসাবে আমি a² লিখবো, অর্থাৎ √5² লিখবো, -b² অর্থাৎ 1² লিখবো। এবার বন্ধুরা, এই জায়গাটাতেও আমরা কিন্তু সরাসরি একটা সূত্র এখানে আমরা প্রয়োগ করব। এই সূত্রটা কিন্তু করণীতে প্রায় সময় লেগে যায়, আমরা প্রয়োগ করি এই সূত্রটা। তাই এই সূত্রটা তোমরা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে অঙ্কটা কিন্তু একটু সহজ হয়ে যাবে। সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। এটা করণীতেই বেশি প্রয়োগ হয়, আর অন্য কোথাও সেরকমভাবে প্রয়োগ আমরা দেখি না এই সূত্রটার। তাই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, a + b হোল স্কোয়ার প্লাস
এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা যদি প্রয়োগ করো তাহলে দেখো এই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। √5টাকে এ যদি ভাবো, 1টাকে যদি বি ভাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই জায়গায় কী লিখবো? 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে √5 স্কোয়ার কত হয় বলো তো? √5 স্কোয়ার কত হয়? 5 হয় তো, তাই না? 5 - 1 কেন হয় একটু বুঝিয়ে দিই। √5 স্কোয়ারের অর্থ হচ্ছে √5 ইন্টু √5, দুবার গুণ হবে। এবার √5 সাথে √5 অর্থ হলো আমরা এই 5 আর 5 গুণ করব, তাহলে কত হবে? 25 হবে। এবার 25-এর বর্গমূল কত? 5 হয়। তাই √5 স্কোয়ার মানে হচ্ছে 5। আর এটা সরাসরি এটাকে মনে রাখার চেষ্টা করো যে কোনো সংখ্যার বর্গমূলে যদি স্কোয়ার থাকে তাহলে সেই সংখ্যাটার মানে সরলতম মান হবে কিন্তু 5 হবে। মানে এখানে দেখো রুটটা উঠে গেল, ঠিক আছে, রুটটা শুধু থাকবে না, স্কোয়ার থাকলে রুটটা থাকবে না। তাহলে একইভাবে এখানে আমি তাহলে লিখলাম কত? 5 - 1। তাহলে এবার নেক্সট স্টেপে আমরা এখানে লিখব 2 ব্র্যাকেট √5 স্কোয়ার অর্থাৎ 5 মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ 1 ডিভাইডেড বাই 5 থেকে 1 বাদ দিলে 4 হয়। তাহলে এবার কত হচ্ছে? 2 ইন্টু, এখানে হয়ে গেল, সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে মাইনাস ছিল না, এখানে প্লাস ছিল, তাহলে প্লাস হবে, এখানে এখানে প্লাস হবে। তাহলে এখানে কত হলো? 6/4। তাহলে 2 দুগুণে 4 আর 2 আর এখানে 6 কেটে গেলে 3 আসছে। তাহলে আমরা কি পেলাম? এ প্লাস বির মান আমরা পেলাম 3। ঠিক আছে, এটাকে আমরা বক্স করে দেবো কারণ এটা আমরা ব্যবহার করব। তাই এটা আমাদের চোখে পড়তে হবে, হ্যাঁ, স্যারদেরও যাতে চোখে পড়ে, যেন স্যাররা যখন খাতা দেখবে তখন যেন তাদেরও চোখে পড়ে যে হ্যাঁ a + b = 3। এবার আমরা a ইন্টু বি বার করবো, হ্যাঁ, a ইন্টু বি, a ইন্টু বি মানে ab। তাহলে এবার এর মানটা লিখে দিই, √5 + 1 বাই √5 - 1, এটা হচ্ছে এর মান, ইন্টু বি এর মান √5 - 1 বাই √5 + 1। এবার দেখো উপরে √5 + 1 আছে, নিচে √5 + 1 আছে, ক্যান্সেল হয়ে গেল, এখানেও এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা কিন্তু 1 পাবো। হ্যাঁ, অনেকে এখানে 0 লিখে দাও, 0 হবে না কিন্তু, হ্যাঁ, ভাগের কাটাকুটি পুরোপুরিভাবে সবভাবে পুরো নাম্বার কেটে যদি যায়, সব নাম্বারগুলো যদি কেটে যায় তাহলে 1 হবে। তাহলে আমরা কি পাবো? ab = কি পেলাম? 1 পেলাম। এইবার আমরা এই দুটো মান এখানে বসিয়ে দেবো এবং এখানে লিখব যে a + b = 3 এবং ab = 1 বসিয়ে পাই। খুবই সহজ অঙ্ক। দেখো a + bর জায়গায় 3 বসাবো, তাহলে 3 স্কোয়ার হবে কারণ a + b হোল স্কোয়ার আছে, -2 ইন্টু 2 এর পরে এটা গুণ আছে, হ্যাঁ, 2 ইন্টু ab, তাহলে 2 ইন্টু 1 ব্র্যাকেট দেবো +1 ডিভাইডেড বাই, একইভাবে এখানে লিখব 3 স্কোয়ার -2 ইন্টু 1, একই তো হবে, শুধুমাত্র এখানে মাইনাস হবে 1। এবার 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 অর্থাৎ 9, -2 1 2 প্লাস 1, নিচেও তাই থাকবে, 9 - 2 -1, 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7 হয়, প্লাস 1, 9 থেকে 2 বাদ দিলে 7 হয়, -1। এবার 7 আর 1 যোগ করলে 8, আর 7 থেকে 1 বাদ দিলে 6। যদি আমরা কাটাকুটি করি, 2 দিয়ে কাটো, তাহলে 4/3 এইভাবে রাখতে পারো, অথবা এটাকে মিশ্র ভগ্নাংশতে নিয়ে চলে আসো। 3 1 3 বিয়োগ করলে অবশিষ্ট 1 হচ্ছে, তাহলে 1 পূর্ণ 1/3। তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের প্রশ্ন 7-এর দাগে 2, এখানে দুটো করণী দিয়েছে এবং আমাদের এখান থেকে দেখতে হবে যে এই দুটো করণীর মধ্যে কোন করণীটা হচ্ছে বড়, আমাদের বিচার করতে হবে বড় কোনটা। দেখো অঙ্কটা খুবই সহজ, আমরা খুব সহজে করব। আমরা সবার প্রথমে কি করব, এই করণীটা যেটা দিয়েছে এই করণীটার আমরা বর্গ করব, আর একইভাবে এই করণীটাও বর্গ করব। ঠিক আছে, দুটো করণীর বর্গ করে আমরা দেখব যে কি পাচ্ছি। তাহলে আমরা করি। সবার প্রথমে √15 + √3 লিখে আমরা এই করণীটার বর্গ করি। এখন এখানে দেখতেই পাচ্ছ a + b হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাই না? এবার আমরা সবাই জানি এটা অনেক ছোটোবেলা থেকে আমরা এই সূত্রটা লিখে এসেছি এবং প্রয়োগ করে এসেছি। a + b হোল স্কোয়ারের সূত্র কি হয়? a² + 2ab + b²। তাহলে এখানে আমরা এই সূত্রটা ফেলে দিই, √15টাকে ভাবো a,
তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার যেমনটা আগের আমরা প্রবলেমটাতে বা সমাধানটা আগের যে প্রশ্নটা সমাধান করছিলাম সেখানে আমি তোমাদের বোঝালাম √5 স্কোয়ার থাকলে কত হয়, সেটা 5 হয়। একইভাবে √15 স্কোয়ার থাকলে আমরা কি লিখবো, 15 লিখবো প্লাস 2, আর এখানে রুটের সাথে রুট গুণ হবে, তাই না? তাহলে কত হবে, 2√3 × 15 = 45 প্লাস √3 স্কোয়ার মানে 3। এবার এই 15 আর 3 আমরা যোগ করব, ঠিক আছে? তো 15 আর 3 যোগ করলে আমরা কত পাই, 18 পাই প্লাস 2√45। তাহলে এইটা হলো সরলতম মান, এইখান থেকে আমরা এটা পাচ্ছি। এবার আমরা একইভাবে আমরা এই রাশিটার বর্গ করব, √10 প্লাস √8 এটার হোল স্কোয়ার। তাহলে একইভাবে আমরা সূত্র ফেলে দিই, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার একইভাবে আমরা লিখবো এখানে 10 প্লাস 2√80, 8 × 10 = 80 হয়, প্লাস 8। তাহলে এবার 10 আর 8 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, 18 পাবো প্লাস 2√80। এবার দেখো এই সংখ্যাটাতে 18 প্লাস 2√45 আছে, এই সংখ্যাটাতে আছে 18 প্লাস 2√80। তো দেখেই বুঝতে পারছো এখানে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা তো বড়, কারণ √45 অর্থাৎ 45-এর বর্গমূলের থেকে 80-র বর্গমূলের মানটা বেশি হয়, সুতরাং এই মানটা 2√80 এটা বড় হচ্ছে। এবার বড় সংখ্যাটা যদি 18-এর সাথে যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা এই সংখ্যাটার থেকে কিন্তু বেশি হবে, তাই তো? খুব সহজ একটা যুক্তি। এখানে যেহেতু এই সংখ্যাটা বড় এইটার থেকে, তাহলে এই সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা এই পুরো সংখ্যার থেকে বড় হবে, কারণ এখানে 18 এখানেও আছে, 18 এখানেও আছে। তাহলে 18টা দিয়ে আমি বিচার করব না, বিচার করব এই সংখ্যাটা দিয়ে, ঠিক আছে? এই সংখ্যাটার মধ্যে যে বড় হবে সেটাই বড় হবে। তাহলে 2√80 বড়, তাই এই সংখ্যাটা বড় বলে এই পুরো সংখ্যাটা বড়। এবার এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে এই সংখ্যাটা আসছে কোথা থেকে, এই সংখ্যা থেকে। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল বড়। তাহলে এবার লিখব, এখন আমরা কি লিখতে পারি, 18 প্লাস 2√80 এটা হচ্ছে বড়, এটা হচ্ছে গ্রেটার দ্যান সিম্বল, হ্যাঁ, মানে এই দিকটা, যে দিকটা খোলা থাকবে সেদিকটা বড় হয়। তাহলে আমরা এইভাবে লিখব, আর যে দিকটা খোলা থাকছে না, এই দিকটা খোলা, তাহলে এই দিকটা বড়, তাহলে অন্য দিকটা ছোট হবে। তাহলে এটা হচ্ছে ছোট, তাহলে এটা এইদিকে লিখব, আর বড়টা এইদিকে লিখব। এবার এই সংখ্যাটা কোথা থেকে এসছে, এই সংখ্যাটা এসছে এইটা থেকে। তাহলে এটাকে লিখব √10 প্লাস √8 হোল স্কোয়ার গ্রেটার দ্যান, এই সংখ্যাটা এসছে কোথা থেকে, এই সংখ্যাটা এসছে এইটা থেকে, √15 প্লাস √3 হোল স্কোয়ার। এবার ভাবো হোল স্কোয়ারগুলো এখানে কেটে গেল, তাহলে কি থাকে, √10 প্লাস √8 এটা হচ্ছে বড় √15 প্লাস √3 এর থেকে। তাহলে এবার আমরা লিখব উত্তরটা, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো √10 প্লাস √8। তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা পরের প্রশ্ন 7-এর দাগে 3 বলা হচ্ছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। খুব ভালো কথা, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। তো আমাদের এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করতে হবে, ঠিক আছে? ভেদ তত্ত্ব প্রয়োগ করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে ভেদ সাধারণত 3 ধরনের হয়, এক হচ্ছে সরল ভেদ, 2 হচ্ছে ব্যস্ত ভেদ এবং 3 হচ্ছে মিশ্র ভেদ বা যৌগিক ভেদ। এখন এই ভেদের তত্ত্ব আমরা প্রয়োগ করে অঙ্কটা করব। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হয়, যে রাশিগুলো এখানে দিয়েছে সেই রাশিগুলোর জন্য আমরা আলাদা আলাদা করে চিহ্ন ধরে নেব। যেমন
কৃষকের সংখ্যা আমরা এক্স ধরে নিতে পারি, দিন সংখ্যা আমরা ওয়াই ধরে নিতে পারি, জমির পরিমাণ আমরা জেড ধরে নিতে পারি। এইরকমভাবে আমরা আমাদের ইচ্ছা খুশি আমরা কিছু চিহ্ন ধরে নেব এবং সেই চিহ্ন ধরে নেওয়ার পর প্রতিটা রাশির মধ্যে আমরা সম্পর্ক বার করব, হ্যাঁ, ভেদ সম্পর্ক বার করব। তো সেখানে দেখব কিছু সরল ভেদ আসতে পারে, কিছু রাশির মধ্যে দেখা গেল ব্যস্ত ভেদ আসতে পারে, এরকম কিছু সম্পর্ক আসবে। তো আমরা এটাকে করি এবং আস্তে আস্তে ব্যাপারটাকে বোঝারও চেষ্টা করি। দেখো, তো সবার প্রথমে যেটা আমাদের চাওয়া হয়েছে কত দিন লাগবে, তো সেই দিনটাকে সবার আগে আমি ধরে নিই, ঠিক আছে? তোমরা কিন্তু এটা পরেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এইভাবেই করব। তোমরা যদি এইভাবে করো তাহলে সেক্ষেত্রে তোমরা সহজে বুঝতে পারবে। তো আমাদের এখানে দিন সংখ্যা বার করতে হবে, তাই দিন সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার লিখি, ধরি দিন সংখ্যা এক্স। এবার কৃষকের সংখ্যা বা জমির পরিমাণ তুমি যে কোনো একটা নিয়ে নিতে পারো। কৃষকের সংখ্যা ওয়াই এবং জমির পরিমাণ যেটা আমরা বিঘাতে পরিমাপ করছি সেটা হচ্ছে জেড। এবার বন্ধুরা তোমরা কি করবে, তোমরা যেরকমভাবে ত্রৈরাশিক নিয়মে অঙ্ক করেছিলে, তো সেই রকমভাবেই আমরা এখানে এক্স ওয়াই আর জেড এর মধ্যে সম্পর্ক বার করব। দেখো, দিন সংখ্যা দিন সংখ্যা যেটা আমরা এক্স বলছি, ঠিক আছে, এটাকে আমরা এইখানে লিখে দিই, এটা হচ্ছে এক্স। কৃষকের সংখ্যা যেটা আমরা বলছি ওয়াই, আর এখানে জমির পরিমাণ জমির পরিমাণ যেটাকে আমি বলছি এখানে জেড। এবার দেখো এখানে কি কি তথ্য দিয়েছে। 15 জন কৃষক, ঠিক আছে, তাহলে 15 জন কৃষক 5 দিনে 5 দিন 5 দিন আমাদের কি হচ্ছে 18 বিঘা জমি চাষ করতে পারছে। এবার বলছে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে তাদের কত দিন লাগবে। এবার তোমাদের কি করতে হবে, যে রাশিটার মান বার করতে দেবে সেই রাশিটার সাথে বাকি রাশিগুলোর সম্পর্ক বার করতে হবে। অর্থাৎ এক্সের সাথে ওয়াই এর কি ভেদ সম্পর্ক হবে এবং এক্সের সাথে জেড এর কি ভেদ সম্পর্ক হবে সেটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তোমরা জানো যে দিন সংখ্যা আর জমির পরিমাণের মধ্যে কি সম্পর্ক হবে, সরল ভেদ সম্পর্ক হবে। কেন? কারণ দেখো 18 বিঘা জমি চাষ করতে যদি 5 দিন লাগে, আমি তাহলে যদি 12 বিঘা জমি চাষ করি মানে যদি কম জমি চাষ করি তাহলে আমার কম দিন লাগবে। এখানে আমি কি করলাম, জমির পরিমাণটা কমিয়ে দিলাম, 18 বিঘা থেকে 12 বিঘা করে দিলাম, তাহলে দিন সংখ্যাও নিশ্চয়ই কম লাগবে, তাই না? আমি যদি শুধুমাত্র দিন সংখ্যা আর জমির পরিমাণের মধ্যে সম্পর্ক বার করি তাহলে সেখানে সবসময় সরল ভেদ সম্পর্ক হবে, কারণ এখানে একটা রাশির মান কমে গেলে আর একটা রাশির মান কমে যাবে। সরল ভেদ সম্পর্ক সেটাই হয় যখন দুটো রাশির মধ্যে কোনো একটি রাশির মান বাড়ালে যদি অপর রাশিটার মান যদি বেড়ে যায়, অথবা যদি কোনো একটি রাশির মান কমালে যদি অপর রাশির মান কমে যায়, তবে সেই সম্পর্ক হবে সরল ভেদ সম্পর্ক। যেমন এখানে জেড এর মান কমানো হয়েছে, 18 বিঘা থেকে 12 বিঘা হয়েছে, তাহলে দিন সংখ্যাও কমে যাবে, দিন সংখ্যাও কমে যাবে। এটা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে আমরা বলছি, ঠিক আছে, সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করছি আমরা। কত হবে সেটা তো বার করবোই, কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, 18 বিঘা জমি চাষ করতে 5 দিন লাগলে 12 বিঘা জমি চাষ করতে কম দিন লাগবে। তাহলে এটা জেড কমালে এক্স কমে যাচ্ছে, তাই এখানে সরল ভেদ সম্পর্ক। আর এই ব্যাপারটা আমরা এখানে লিখে নিই আগে, তারপর আমি আবার এক্স এর সাথে ওয়াই এর সম্পর্কটা বার করব। এবার এখানে লিখব, এক্ষেত্রে এক্ষেত্রে এক্স ও জেড এর মধ্যে
সরল ভেদ সম্পর্ক হচ্ছে। ঠিক আছে, অতএব আমরা লিখব এইভাবে এক্স ভেদ জেড, সরল ভেদ হলে আমরা এইভাবে লিখব। ঠিক আছে, আচ্ছা এইবার এটাকে লিখলাম। এবার আমরা এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক বার করব। দেখো বন্ধুরা, এটা তোমরা নিজেরাও পারবে। জন সংখ্যা দিন সংখ্যার মধ্যে সবসময় কি সম্পর্ক হয়? ব্যস্ত ভেদ সম্পর্ক হয়। খুব সোজা ব্যাপার, ব্যস্ত ভেদ সম্পর্ক হয়। তোমরা নিজেরা ভেবে দেখো, ধরে নাও একটা কোনো কাজ 15 জন লোককে সেটা করতে দিয়েছো, সেটা তারা করতে যদি 5 দিন সময় লাগে, যদি সময় নেয়, তাহলে ওই কাজটাই তোমরা যদি 10 জন লোককে ওই কাজটা করতে দাও, তুমি যদি 10 জন লোককে ওই কাজটাই করতে দাও, তাহলে তারা তো বেশি দিন লাগিয়ে দেবে, তাই না? লোক সংখ্যা যদি কমিয়ে দাও, তাহলে কাজটা শেষ করতে তো বেশি দিন লাগবে। তার মানে কি, আমি জন সংখ্যা কমিয়ে দিলাম, তাহলে দিন সংখ্যা আমার বেড়ে যাচ্ছে। তাহলে এখানে বিপরীত সম্পর্ক হচ্ছে, জন কমালাম দিন বাড়ছে, তাহলে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক মানেই হলো ব্যস্তভেদ সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক হচ্ছে। তাহলে আমরা কি লিখব? অতএব ব্যস্তভেদ সম্পর্ক হলে আমরা এইভাবে 1/y করে লিখবো। ঠিক আছে, দুটো রাশির মধ্যে যে রাশিটাকে ডান দিকে রাখবো সেই রাশিটাকে 1/y করে আমরা লিখবো। এটা দ্বারাই বোঝাচ্ছে ব্যস্তভেদ সম্পর্ক। এইবার দেখো, এক্স ভেদ জেড এবং এক্স ভেদ যদি 1/y হয়, মানে এক্স যদি জেড এর সাথে সরল ভেদে পরিবর্তিত হয় আর ওয়াই যদি এক্স এর সাথে ব্যস্ত ভেদে পরিবর্তিত হয়, মানে এখানে এক্স এর সাথেই তো ভেদ সম্পর্ক আসছে। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি, অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, তাহলে আমরা কি লিখব? যে যেহেতু এক্স এর সাথে জেড এর ভেদ সম্পর্ক আছে, এক্স এর সাথেও 1/y এর ভেদ সম্পর্ক আছে, তাহলে আমরা বলবো এক্স হচ্ছে জেড আর 1/y এর গুণফলের সাথে ভেদ সম্পর্কে থাকবে। এটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, এইবার তাহলে এখান থেকে আমরা কি পাবো? এই ভেদের চিহ্নটা আমরা তুলে দেবো। তাহলে তুলে দিলে কি হবে? একটা ইকুয়ালস টু সিম্বল চলে আসবে আর একটা ধ্রুবক চলে আসবে। এটাকে আমরা বলি অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে কি পাচ্ছি? জেড বাই ওয়াই, জেড বাই ওয়াই। এইটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এটাই হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটা এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ না, কারণ কে এর মান আমার কাছে এখন অজানা। ঠিক আছে, তো এইখানে আমরা কি করব? সবার প্রথমে এই যেখানে দেখব 3টে মানই জানা আছে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, এই 3টে মান তখন আমরা ওই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা কে এর মানটা বার করব। কে এর মান বার করার পরে তারপরে আমরা 1 নম্বর সমীকরণটাকে আবার লিখব। ঠিক আছে, দেখো করছি। এবার লিখবো 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 5 দিন, ওয়াই ইকুয়ালস টু, ওয়াই কি ছিল? ওয়াই ছিল দিন সংখ্যা 15 জন, আর জেড হচ্ছে 18 বিঘা। ওয়াই হচ্ছে 15 জন এবং জেড ইকুয়ালস টু 18 বিঘা বসিয়ে পাই। তাহলে এখানে বসিয়ে দাও, এক্স এর জায়গায় 5 ইকুয়ালস টু কে ইন্টু জেড এর জায়গায় লিখবো 18 বাই ওয়াই এর জায়গায় লিখবো 15। এবার তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে দেখো এখানে 3 দিয়ে কাটো, 3 6 18, 3 5 15। তাহলে আমরা পেলাম কে ইন্টু 6 অর্থাৎ 6K বাই এখানে নিচে 5 আর এ পাশে থাকছে 5। ঠিক আছে, এবার আমরা এখানে আর গুণ করি, তাহলে কত পাচ্ছি? 6K ইকুয়ালস টু 25। এরপর আমরা কি করব? কে এর মান বার করার জন্য এই 6টাকে এ পাশে নিয়ে চলে যাব। তাহলে আমরা কি পাচ্ছি? কে ইকুয়ালস টু 25/6। ঠিক আছে, কেটা হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক, এটা এখানে লিখে দেবে। হ্যাঁ, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
এবার তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম। এবার এই মানটা আমরা আবার 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এবার 1 নং সমীকরণে কে ইকুয়ালস টু 25/6 বসিয়ে পাই। তাহলে এবার 1 নম্বর সমীকরণটাকে লিখবো x ইকুয়ালস টু কে ছিল, তাহলে কে মানে 25/6 ইন্টু কী ছিল z/y, দেখে নাও, হ্যাঁ z/y। এবার এই সমীকরণটাকে এবার তোমরা 2 নম্বর সমীকরণ দাও। এইবার হচ্ছে ফাইনাল স্টেপ, যেখানে আমরা কি করব, y এর মানটা বসিয়ে দেবো, z এর মানটা বসিয়ে দেবো, দিয়ে x এর মানটা বার করবো। ঠিক আছে, খুব সহজ ছিল। তাহলে y এর মান 10 জন আর z এর মান 12 বিঘা। এখন y ইকুয়ালস টু 10 জন ও z ইকুয়ালস টু 12 বিঘা বসিয়ে পাই। ঠিক আছে, এটা হচ্ছে কত নম্বর সমীকরণে? 2 নং সমীকরণে। ঠিক আছে, 2 নং, এটা প্রথমে লিখে নেবে। ঠিক আছে, 2 নং সমীকরণে। তাহলে আমরা কি পাচ্ছি, x ইকুয়ালস টু 25/6 ইন্টু z অর্থাৎ 12 ডিভাইডেড y অর্থাৎ 10। তাহলে এবার কাটাকুটি করো, 6 দুগুণে 12, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 5 25, অর্থাৎ x ইকুয়ালস টু 5 দিন। তাহলে এটাই হলো উত্তর, যে 10 জন লোকের 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগবে। বন্ধুরা, পরের প্রশ্ন 7-4, এটাও একটা ভেদের অঙ্ক। এখানে 3খানা ভেদের সম্পর্ক দিয়েছে। একটা হচ্ছে y মাইনাস জেড ভেদ 1/x, অর্থাৎ x এর সাথে ব্যস্ত ভেদে পরিবর্তিত হচ্ছে y মাইনাস জেড। এখানে z মাইনাস এক্স y এর সাথে ব্যস্ত ভেদে পরিবর্তিত হচ্ছে, আর এখানে x মাইনাস ওয়াই z এর সাথে ব্যস্ত ভেদে পরিবর্তিত হচ্ছে। তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? তো বুঝতেই পারছো, এখানে সমষ্টি বলেছে মানে যোগফল বার করতে হবে। তো 3টে ভিন্ন ভেদ সম্পর্ক থেকে 3টে আমরা ভেদ ধ্রুবক পাবো। ধরে নাও এইটার ভেদ ধ্রুবক হচ্ছে k1, এটার ভেদ ধ্রুবক হচ্ছে k2, আর এটার ভেদ ধ্রুবক হচ্ছে k3। তাহলে এই k1 প্লাস k2 প্লাস k3 আমাদের বার করতে হবে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা করি। তাহলে সবার প্রথমে সম্পর্কটা আমি নিয়ে নিই, y মাইনাস জেড ভেদ 1/x। তাহলে এখানে আমরা লিখব y মাইনাস জেড, এটাকে ব্র্যাকেটে রাখবো, ইকুয়ালস টু, এই ভেদটা তুলে দেবো, তাহলে এটা ইকুয়ালস টু চলে আসবে, আর এখানে k1 চলে আসবে ইন্টু 1/x। এবার দেখো এখানে তোমরা কি পাচ্ছ, এক্সটা নিচে আছে, তাহলে নিচের সংখ্যার সাথে এখানকার উপরের সংখ্যা গুণ হয়ে যাবে, এটাকে আড়াআড়ি গুণ বলে। তাহলে এক্স এর সাথে y মাইনাস জেড গুণ হবে, তাহলে আমরা কি পাচ্ছি, k1 পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব, ঠিক আছে, k1টা এইদিকে লেখা যা আর এইদিকে লেখা একই ব্যাপার, তো কারণ এটা তো সমীকরণ, বাঁ দিক আর ডান দিক সমান হয়। তাহলে k1 ইকুয়ালস আমরা কি লিখবো, এখানে গুণ করে দাও xy মাইনাস xz। ঠিক আছে, এটা হলো k1 এর মান। একইভাবে আমরা দ্বিতীয় সম্পর্কটা লিখব, z মাইনাস এক্স ভেদ 1/y। তাহলে এখানে আমরা কি লিখব, z মাইনাস এক্স ইকুয়ালস টু k2 ইন্টু 1/y। একই রকম নিয়মে আমরা y এর সাথে z মাইনাস এক্সকে গুণ করব, y ইন্টু z মাইনাস এক্স ইকুয়ালস টু k2। এবার তোমরা গুণ করে নাও, তাহলে পেয়ে যাবে k2। তাহলে k2 ইকুয়ালস টু কী হবে, yz মাইনাস xy। বন্ধুরা, অঙ্কটা কিন্তু পরীক্ষায় পরিবর্তন করে দিতে পারে। এখানে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি মানে প্রশ্নতে দিয়েছে, এটা সমষ্টি না দিয়ে বলতে পারে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক বার করো। ঠিক আছে, প্রশ্নটা এইভাবেও কিন্তু দিতে পারে, ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে, নির্ণয় করো। আচ্ছা, যাই হোক, এবার আমি এখানে আবার করি।
3 নম্বর সম্পর্কটা নিয়ে নিই। এটা হলো 3 নম্বর সম্পর্ক। এখানে আমরা যে ভেদ ধ্রুবকটা নেব সেটা হচ্ছে ধরে নাও k3, ঠিক আছে? তাহলে k3 নেব, তাহলে k3 ইন্টু 1/z। একই রকম নিয়মে z এর সাথে x মাইনাস y গুণ হবে, ইকুয়ালস টু k3। এইবার গুণটা করে দাও, তাহলে k3 এর মান বেরিয়ে যাচ্ছে, k3 ইকুয়ালস টু হবে xz মাইনাস yz, ঠিক আছে? এবার k1 k2 k3 কি, এটা কি সেইগুলো আমরা এখানে লিখে দেবো, যেখানে k1, k2, k3 এগুলো কি, এগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা ভেদ ধ্রুবক তিনটেকে যোগ করব, কারণ আমাদের যোগফল বার করতে বলেছে। তাহলে k1 প্লাস k2 প্লাস k3, এবার k1 এর মান, k2 এর মান, k3 এর মান বসিয়ে দাও। তাহলে k1 এর মান xy মাইনাস xz প্লাস k2 এর মান yz মাইনাস xy প্লাস k3 এর মান xz মাইনাস yz। এবার দেখো তো বন্ধুরা, কি কি কেটে যায়, প্লাস xy মাইনাস xy কেটে গেল, মাইনাস xz প্লাস xz কেটে গেল, প্লাস yz মাইনাস yz। এটা হচ্ছে যোগ বিয়োগের কাটাকুটি, তাই না? তার মানে সবগুলো কেটে গেল, তার মানে 0 পাবো আনসার। তাহলে ভেদ ধ্রুবক তিনটের মধ্যে কি সম্পর্ক পেলাম? ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0, ঠিক আছে? অতএব লিখে দেব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0, এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের দাগের অঙ্ক 8-এর 1, এখানে একটি সম্পর্ক দিয়েছে, এটা একটি অভেদ, bz মাইনাস cy ডিভাইডেড বাই b মাইনাস c ইকুয়ালস টু cz মাইনাস az ডিভাইডেড বাই c মাইনাস a। এটা হলে দেখাও যে এই অনুপাতটা, মানে এই যে প্রত্যেকটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, তাই না? উপরে এবং নিচে আছে, তার মানে দুটো রাশির একটা অনুপাত। তাহলে এই অনুপাতটার মান, এই অনুপাতটার মান দুটো তো সমান, আর এই অনুপাতগুলোর মান কি হবে, এটার সমান হবে। অর্থাৎ আমাদের দেখাতে বলেছে এই অনুপাতটা সমান সমান এই অনুপাতটা সমান সমান এই অনুপাতটা। কিন্তু বন্ধুরা, এই অঙ্কটাতে একটু ভুল আছে, ঠিক আছে? সেই ভুলটা আমি তোমাদের এখানে সংশোধন করে দিচ্ছি। সেটা হচ্ছে এইরকম, যে এই জায়গাটাতে যে CZ আছে, এটা CZ হবে না, এটা CX হবে। হ্যাঁ, CX হবে। যদি CX হয় তবেই আমরা অঙ্কটা প্রমাণ করতে পারবো। তাহলে অঙ্কটা এরকম দাঁড়ালো যে BZ মাইনাস CY বাই B মাইনাস C ইকুয়ালস টু CX মাইনাস AZ ডিভাইডেড বাই C মাইনাস A। বলে আমাদের দেখাতে হবে প্রত্যেকটা অনুপাত অর্থাৎ এই অনুপাতটা আর এই অনুপাতটা, এই প্রত্যেকটা অনুপাত এইটার সমান। অর্থাৎ আমাদের দেখাতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে bz minus cy by b minus c equals to cx minus az, ঠিক আছে? এটা az আমি একটু ভালো করে লিখছি, az divided by c minus a equals to ay minus bx divided by a minus b। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা জিনিস বিশেষভাবে আমাদের এটা জেনে রাখতে হবে। যেমন ধরে নাও, তোমার কাছে কিছু অনুপাত আছে, যেমন ধরে নাও 5/3 আছে, আর এখানে x/y আছে, এইরকম কিছু। এখন বন্ধুরা, এই যে x/y এর মান তোমরা দেখতে পাচ্ছ 5/3, এই অনুপাত, এটা একটা সমীকরণ, যেহেতু এখানে সমান সমান চিহ্ন আছে, তো এই সমান সমান চিহ্নর বাঁদিকে 5/3 আছে, ডান দিকে x/y আছে, অর্থাৎ x/y এর মান হচ্ছে 5/3। এখন এই সমীকরণের কোনো একটা অনুপাতের সাথে যদি আমরা উপরের পদ এবং নিচের পদের সাথে যদি কোনো সংখ্যা যদি গুণ করি, যেমন উপরের সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে নিচের সাথেও কিন্তু 3 গুণ করতে হবে। যদি এরকমটা করি, যদি গুণ করি, তাহলে
এই অনুপাতের মান কিন্তু পাল্টাবে না, অর্থাৎ এক্স বাই ওয়াই থাকবে, এটা কিন্তু পাল্টাবে না। অর্থাৎ এক্স বাই ওয়াই এর মান ছিল আগে 5/3, এখনো কিন্তু 5/3 থাকবে। তোমার আপাতভাবে মনে হতে পারে না এটা তো পাল্টে গেছে, দেখো 3×5 15 আর 3×3 9, মনে হতে পারে যে পাল্টে গেছে, কিন্তু না, পাল্টায়নি। তোমরা যদি এখানে কাটাকুটি করো, দেখো 3×5 15, 3×3 9, তাহলে সেই তো 5/3 হলো। অর্থাৎ আমরা কোনো অনুপাতের উপরের পদ এবং নিচের পদের সাথে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে অনুপাতের কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখানে এই যে নিয়মটা, এই নিয়মটা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? এটা তো প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে আর একটা ব্যাপার আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে সংযোজন নিয়ম আমরা এখানে করব, ঠিক আছে? সংযোজন। এবার এই নিয়মে কি হয়, ধরো তোমার কাছে a বাই b আছে ইকুয়ালস টু c বাই d আছে। এখানে এই যে a বাই b অনুপাতের মান, এটা c বাই d অনুপাতের মানের সমান। এইটা আবার a প্লাস c বাই b প্লাস d এই অনুপাতের মানের সাথেও সমান হবে। অর্থাৎ উপরের পদের সাথে উপরের পদ যোগ করলে যে মানটা পাবো, সেটা ডিভাইডেড বাই নিচের পদটা যোগ করে যে মানটা পাবো, তার যে অনুপাত পাবো, এটা কিন্তু এর মানের সাথেও সমান হবে, এর মানের সাথেও সমান হবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাই। ধরে নাও তোমার কাছে একটা অনুপাত আছে 3/5, আর একটা আছে ধরে নাও 21/35, ঠিক আছে? এই দুটো কিন্তু দেখো সমান, কিন্তু এটা যদি 7 দিয়ে কাটো, 7 3 21, 7 5 35, একই। এবার যদি আমরা এই নিয়মটা প্রয়োগ করি সংযোজন, তাহলে 3 + 21 লিখবো, আর এখানে 5 + 35 লিখবো। তাহলে দেখো এই যে মানটা পেলাম না, এই মানটা কিন্তু এইটার সাথে বা এটার সাথে কিন্তু সমান হবে। কি করে দেখো, 3 + 21 কত হয়? 24 হয়। 5 + 35 কত হয়? 40 হয়। এবার তোমরা যদি কাটাকুটি করো, 4 দিয়ে যদি কাটো, তাহলে 4 ছক 24, 4 10 40, আবার 2 দিয়ে যদি কাটো, 3 2 6, 5 10, তাহলে কত হলো? 3/5 আসলো তো, দেখো 3/5। তার মানে আমরা দুটো অনুপাত যদি আমরা দেখি সমান আছে, তাহলে তখন আমরা উপরের পদের সাথে উপরের পদ যোগ করব, ডিভাইডেড বাই নিচের পদের সাথে নিচের পদ যোগ করব, তারপর অনুপাত করে দেবো, অর্থাৎ ডিভাইড দিয়ে লিখবো। এইটা যে মানটা পেলাম, এই মানটা কিন্তু পরিবর্তন হয় না, এই অনুপাতের সাথেও সমান হয়, এই অনুপাতের সাথেও সমান হয়। এটা আমরা যোগও করতে পারি আর বিয়োগও করতে পারি। সংযোজনের সময় যোগ করব আর বিয়োজনের সময় আমরা বিয়োগ করব, ঠিক আছে? সংযোজনের সময় যোগ করব, বিয়োজনের সময় বিয়োগ করব। এটা কিন্তু অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। তো এই নিয়মগুলো আমরা এখানে প্রয়োগ করব। তো সবার প্রথমে আমরা যেটা এখানে দিয়েছে সেই অনুপাতের যে সমীকরণটা, সেটাকে লিখব। এখানে প্রদত্ত bz minus cy by b minus c equals to cx minus az by c minus a। এবার আমরা কি করব, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত, তো প্রথম অনুপাতের উপরে এবং নিচে আমরা a দিয়ে গুণ করব। এবার যদি বলো a কেন, দেখো এখানে b আছে, c আছে, কিন্তু a নেই, তাই a দিয়ে গুণ করব। তাহলে একইভাবে এখানে c আছে, a আছে, তাহলে b নেই, তাহলে এখানে উপরের পদকে b দিয়ে গুণ করব, নিচের পদকে b দিয়ে গুণ করব। তাহলে আমরা b দিয়ে গুণ করব বলে এরকম ভাবে লিখলাম, আর এখানে লিখে দেবো বাম দিকের অনুপাতের উভয় পদকে a দ্বারা গুণ করি এবং ডান দিকের অর্থাৎ এইটা অনুপাতের উভয় পদকে b দ্বারা গুণ করি। আচ্ছা, তাহলে এবার গুণ করলে কি পাচ্ছি, দেখো গুণ করে দাও, abz মাইনাস acy, এখানে ab মাইনাস ac, আর এখানে bcx মাইনাস abz, আর এখানে bc মাইনাস ab। এখানে এই অনুপাতটা থেকে আমরা যে নতুন অনুপাতটা পেলাম, এটা কিন্তু এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো এই জায়গায় আমরা সব থেকে ভালো হবে আমরা যদি এই চিহ্নটা দিই, হ্যাঁ, এই চিহ্নটা দিই।
এর অর্থ হচ্ছে এটা কিন্তু সমতুল্য মান, এর কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে তুল্যতা প্রকাশ করার জন্য আমরা এখানে তিনটে এখানে দাগ দিলাম। এটা হচ্ছে আমরা বলি এটাকে যে সমতুল্যতা চিহ্ন, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু দেখতে আলাদা হচ্ছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এবার আমরা সংযোজন করবো, ঠিক আছে? তাহলে এবার সংযোজন করে প্রতিটি অনুপাতের মান পাই, তাহলে কত পাচ্ছি? এবার সংযোজন করছি, প্রতিটি অনুপাতের মান পাই সমান সমান, দেখো এটাকে লিখবো abz মাইনাস acy, প্লাস দেবো এখানকার পদগুলোকে লিখবো bcx মাইনাস abz ডিভাইডেড বাই, এখানে আছে ab মাইনাস ac, আর এখানে নিচে আছে bc মাইনাস a। এটাই কিন্তু প্রত্যেকটা অনুপাতের মান। হ্যাঁ, প্রত্যেকটা অনুপাতের মান মানে এটারও মান হবে, এটারও মান হবে, সংযোজন করলে কিন্তু আমরা এর সাথে সমান পাচ্ছি। এবার দেখো এখানে abz কেটে গেল। এবার এখানে bcx থাকছে, এখানে মাইনাস acy থাকছে। তো আমি এখান থেকে কি কমন নিতে পারি? দেখো এখান থেকে আমি কমন নিতে পারি c কমন নিতে পারি, তারপর থাকছে একটা মাইনাস ay প্লাস bx, আর এখানে দেখো ab কেটে যাচ্ছে, তাহলে এখানে কি কমন যাচ্ছে? c কমন যাচ্ছে, তারপরে থাকছে মাইনাস a প্লাস b, c কেটে গেল। এবার দেখো কি পড়ে থাকলো, bx টাকে আগে লিখছি কারণ এখানে প্লাস আছে, bx মাইনাস ay ডিভাইডেড বাই b মাইনাস a। এবার প্রমাণটার দিকে তাকাই। আচ্ছা, প্রমাণে a মাইনাস b আছে, ঠিক আছে, আমাদের এসছে b মাইনাস a, তাই এটাকে a মাইনাস b করার উপায় হচ্ছে আমরা একটা মাইনাস এখান থেকে কমন নিয়ে নেব, তাহলে কি হবে? মাইনাস কমন নিলে এই দুটো সংখ্যার চিহ্ন বিপরীত হয়ে যাবে, অর্থাৎ a মাইনাস b হয়ে যাবে। উপর থেকেও মাইনাস কমন নেব, তাহলে কি হবে? a টা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর bx টা প্লাসে ছিল, এটা হয়ে যাবে মাইনাস। এবার এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে কি পেলাম? ay মাইনাস bx ডিভাইডেড বাই a মাইনাস b। এবার দেখে নিই, ay মাইনাস bx ডিভাইডেড a মাইনাস b, তাহলে হয়ে গেল প্রমাণিত। তাহলে এটাই তো প্রতিটা অনুপাতের মান, তাহলে আমাদের বেরিয়ে গেল। বন্ধুরা, পরের প্রশ্ন 8 এর দাগে 2, এখানে একটি অভেদ দিয়ে দিয়েছে ax প্লাস by বাই a ইকুয়ালস টু bx মাইনাস ay বাই b হলে দেখা হচ্ছে প্রতিটি অনুপাত x এর সমান। অর্থাৎ এখানেও আমাদের কি দেখাতে হবে যে এই রাশিটা আর এই রাশিটা এটা সমান সমান কি হবে? x হবে, ঠিক আছে? তো আমরা কি করব, এই রাশিটার মান আর এই রাশিটা, এই দুটো রাশির মান তো সমান, এই দুটো রাশির মানকে আমরা k এর সমান ধরে নেব, ঠিক আছে? k এর সমান ধরে নেব এই প্রত্যেকটা রাশির মান k। এবার এই প্রত্যেকটা রাশির মান যদি k হয়, তাহলে এই k এর মান যদি আমরা দেখাতে পারি যে k এর মান x, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে প্রতিটা অনুপাতের মান x, কারণ এই প্রতিটা অনুপাতের মান আমি কি ধরছি? k ধরছি, আর এই k এর মান যদি x চলে আসে, তার মানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এই দুটো রাশি অর্থাৎ প্রতিটা অনুপাতের মান x। তাহলে সেটাই আমরা এখানে করব। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে এখানে সবার প্রথম আমি লিখে নেব, ধরি ax plus by by a equals to bx minus ay by b equals to k, ঠিক আছে? তাহলে আমাদের দেখাতে হবে, অতএব প্রমাণ করতে হবে k equals to x, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার আমরা এখন লিখবো কি, যেহেতু দেখো এই রাশিটার মান k এর সমান, তাহলে আমরা লিখতেই পারি এখন ax plus by by a equals to k। এবার আমরা এখানে কি করব? কোনাকুনি গুণ করব, ঠিক আছে, বাড়াবাড়ি গুণ করব, এর সাথে কে গুণ হয়ে যাবে, তাহলে কি থাকছে? ax plus by equals to ak, ঠিক আছে?
এইবার দেখো আমরা এখানে কি করব, একইভাবে এই রাশিটা থেকে আমরা কে এর সমান ধরে নেবো, এই রাশিটাকে কে এর সমান ধরে নেবো। এখান থেকে কি পাচ্ছি দেখি, bx মাইনাস ay বাই b ইকুয়ালস টু কি, এখানে আমরা আর গুণ করবো, তাহলে আমরা পাচ্ছি bx মাইনাস ay ইকুয়ালস টু bk। এবার বন্ধুরা তোমরা কি করবে, এইটাকে ধরে নাও 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নাও 2 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর সমীকরণ এখানে দেখতে পাচ্ছ a কে, এখানে দেখতে পাচ্ছ b কে, তাই আমরা এখানে সবার প্রথমে কি করব, এই কে মানে কে এর মান তো আমাদের বার করতে হবে, কিন্তু কে এর মান কিন্তু এখন আমরা বার করতে সরাসরি পারবো না, আমাদের এই কে এর মানটাকেই আগে আমরা এখানে কাটিয়ে দেবো, ঠিক আছে। মানে মানে এমনভাবে করবো যাতে এই কে এর মানটা মানে এই কে এর পার্টটা যাতে কেটে যায়। তাহলে উপায় কি, এখানে এ কে আছে, তাহলে এটাকে যদি আমরা বি দিয়ে গুণ করি, আর এখানে বি কে আছে যদি এ দিয়ে গুণ করি, তাহলে কি হবে, এটা এ বি কে হয়ে যাবে, এটাও এ বি কে হয়ে যাবে, তারপর আমরা বিয়োগ করে দেবো, কেটে যাবে। তাহলে আমরা কি করছি, 1 নং সমীকরণের সাথে বি গুণ করছি, বিয়োগ করব 2 নং সমীকরণের সাথে এ দ্বারা গুণ করে পাই, তাহলে এবার দেখি, তাহলে বি দিয়ে তোমরা গুণ করো, তাহলে কত হচ্ছে, এ বি এক্স, বি এর সাথে এ এক্স কে গুণ করো, তাহলে এ বি এক্স প্লাস বি বি, তাহলে বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ বি কে। একইভাবে এখানে এ দিয়ে গুণ করব, তাহলে কি হচ্ছে, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ বি কে। আচ্ছা, এবার যদি আমরা কাটতে হয় তাহলে আমরা বিয়োগ করবো, তাহলে এখানে লিখে দিয়েছি বিয়োগ করবো, বিয়োগ করলে চিহ্নগুলো বিপরীত হয়, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে এখান থেকে আমরা পেলাম বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইবার আমরা এখানে লিখবো ওয়াইটাকে কমন নেব, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, y ইকুয়ালস টু 0 বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি y এর মান কত, 0, 0 যদি উপরে থাকে তাহলে 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাবো 0 পাবো, তাহলে y এর মান 0 পেয়ে গেলাম। এইবার এই মানটা আমরা কি করব, এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিতে পারি, বসিয়ে দিলে আমরা কে এর মানটা পেয়ে যাব, দেখো কি পাচ্ছি, অথবা এখানে, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখব, এখন প্রতিটি অনুপাতের মান কে ইকুয়ালস টু কি ছিল, কে ইকুয়ালস টু কি ছিল, দেখো এ এক্স প্লাস বি ওয়াই বাই এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি, বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। এবার এখানে আমরা কি করব, এখানে আমরা y এর জায়গায় মান বসিয়ে দেবো 0, ঠিক আছে, 0 বসিয়ে দিলাম, যেহেতু y ইকুয়ালস টু 0। এবার এখানে b ইন্টু 0 কত হবে, b ইন্টু 0 0 হয়ে যায়, তাহলে আমরা কি পাচ্ছি, ax বাই a ইকুয়ালস টু, এখানেও পাচ্ছি bx, a ইন্টু 0 মানে 0 বাই b, এবার a a কেটে গেল, b b কেটে গেল, অর্থাৎ কি এর মান আমরা পেলাম x, এইখান থেকেও x পেলাম, এইখান থেকেও x পেলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম যে প্রত্যেকটা অনুপাতের মান কে অর্থাৎ x, এটা প্রমাণিত। খুব সহজ অঙ্ক ছিল।